সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত অংশ যে বিষয়টি নিয়ে বা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম অধ্যায়, গণনীয়ক ও গুণিতকের অধ্যায়। গত ক্লাসে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। এর পূর্বে ষষ্ঠ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিয়ে অনেক আলোচনা করা হয়েছে এবং একটি পরীক্ষাও নেওয়া হয়েছে। তাই আজকে আর ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করলাম না। তো সপ্তম অধ্যায়ের উপর আমরা বেশ কিছু ক্লাস নিয়ে তারপর এখান থেকে একটা পরীক্ষা নিব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। সপ্তম অধ্যায় থেকে আজকে আমি একটি সৃজনশীল দিয়েছি। সৃজনশীলটি হচ্ছে, দেখো, গাইটাল বাস স্টেশন থেকে 3টি কোম্পানির বাস যথাক্রমে 12, 15 ও 18 মিনিট পর পর ছাড়ে। অর্থাৎ এই বাস স্টেশন থেকে 3টি কোম্পানির 3টি বাস প্রথমে একসাথে ছাড়ছে, তারপর একটা বাস 12 মিনিট পর পর ছাড়ে, অন্য আরেকটি কোম্পানির বাস প্রতি 15 মিনিট পর পর ছাড়ে, তৃতীয় আরেকটি কোম্পানির বাস 18 মিনিট পর পর ছাড়ে। এটি হচ্ছে তোমাদের অঙ্কটির উদ্দীপক। এখানে দেখো বলা আছে যথাক্রমে কথাটির মানে হচ্ছে প্রথম কোম্পানির বাস 12 মিনিট পরে ছাড়ে, দ্বিতীয় কোম্পানির বাস 15 মিনিট, তৃতীয় কোম্পানির বাস 18 মিনিট। যথাক্রমে মানে প্রথম সংখ্যাটা প্রথম বাস, দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় বাস, তৃতীয় সংখ্যাটি তৃতীয় বাস। অর্থাৎ যথারীতিভাবে মানে ক্রম মেনে চলাটাই যথাক্রমে। অর্থাৎ প্রথমটা প্রথম, দ্বিতীয়টা দ্বিতীয়র জন্য, তৃতীয়টা তৃতীয়র জন্য। তো এবার আসো প্রশ্নে চলে যাই। প্রশ্ন কতে বলা হয়েছে 12 এর ক্ষুদ্রতম গুণনীয়ক কত? সমাধান অংশে যাই। সমাধান কয়ের 12 এর ক্ষুদ্রতম গুণনীয়ক হচ্ছে 1। অর্থাৎ যে কোনো সংখ্যারই ক্ষুদ্রতম বা সবচাইতে ছোট গুণনীয়ক হচ্ছে 1। প্রত্যেকটি সংখ্যারই একটি গুণনীয়ক অন্তত থাকে, সেটি হচ্ছে 1। সকল সংখ্যার ক্ষেত্রে একটি কমন গুণনীয়ক বা সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, বা সকল সংখ্যার ক্ষেত্রে একটি নির্দিষ্ট গুণনীয়ক হচ্ছে 1। এবং এই গুণনীয়কটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই গুণনীয়কটি সকল সংখ্যারই থাকে, এবং এই গুণনীয়কটি হচ্ছে যে কোনো সংখ্যারই ক্ষুদ্রতম গুণনীয়ক বা সবচাইতে ছোট গুণনীয়ক। তো নোট, এই কথাটির উপর একটি নোট করে রেখো, যে কোনো সংখ্যারই ক্ষুদ্রতম গুণনীয়ক 1। শুধু 12 এর ক্ষুদ্রতম গুণনীয়ক 1 না, যে কোনো সংখ্যারই ক্ষুদ্রতম গুণনীয়ক 1, মানে সবচাইতে ছোট গুণনীয়ক হচ্ছে 1। কিন্তু তোমাদের এই অধ্যায়টির উপর একটা শীট দেওয়া ছিল, সকল সংখ্যারই ক্ষুদ্রতম গুণনীয়ক 1, কিন্তু ক্ষুদ্রতম মৌলিক গুণনীয়ক কিন্তু আবার 2। কারণ 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, 1 একটি বিশেষ সংখ্যা। মনে রাখবা, 1 একটি বিশেষ সংখ্যা। সবচাইতে ছোট গুণনীয়ক হচ্ছে 1, এবং সবচাইতে ছোট মৌলিক গুণনীয়ক হচ্ছে 2। সবচাইতে ছোট নর্মাল গুণনীয়ক বললে 1, সবচাইতে ছোট মৌলিক গুণনীয়ক বললে 2। এবার আসো প্রশ্ন নম্বর খ। 18 এর মৌলিক গুণনীয়কগুলো লেখো। সমাধান অংশে আসো। উত্তর: 18 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 ও 3। তোমার শুধু এতটুকু লিখলেই হবে, 18 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 ও 3। আমি রাফ করে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। সেটি হচ্ছে 18 এর গুণনীয়কগুলো তুমি কিভাবে পাবা, বা যে কোনো সংখ্যার ক্ষেত্রে গুণনীয়ক কিভাবে পাবা। যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে গিয়ে তুমি সংখ্যাটিকে ভাঙবা। তুমি যে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে ভাঙবা। অর্থাৎ সংখ্যাটি লিখে এইভাবে একটি দাগ দিবা, দাগ দিয়ে দেখবা প্রথমে কত দিয়ে ভাগ যায়। যতক্ষণ সংখ্যাটি জোর থাকবে ততক্ষণই 2 দিয়ে ভাগ করলে যাবে। তাহলে 18কে তোমরা এভাবে ভাঙবা। যতক্ষণ, যে কোনো সংখ্যাকে ভাঙার ক্ষেত্রে যতক্ষণ সংখ্যাটি জোর থাকবে ততক্ষণই 2 দ্বারা বিভাজ্য হবে। আমি নিশ্চয়ই বিভাজ্যতা সূত্রগুলো শিখিয়েছি। বিভাজ্যতা সূত্রগুলো সবসময় রিভিশন দিবা, সবসময় বিভাজ্যতা সূত্রগুলো রিভিশনে রাখবা। বিভাজ্যতা সূত্রগুলো তোমাদের গণিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে সকল ক্লাসে
যত উপরের ক্লাসে যাব সব ক্লাসের ক্ষেত্রে, এখন থেকে সব ক্লাসের ক্ষেত্রে বিভাজ্যতার গুণনীয়কগুলো তোমাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে, সেটা বুঝতে পারবা, অনেক দূর যাওয়া পর্যন্ত বুঝতে পারবা। তো 2 দিয়ে এটা ভাগ করলাম, হয়েছে 9। তারপর 9কে আবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3। এক্ষেত্রে ভাঙার পদ্ধতি হচ্ছে ভাগফলটি নিচে লিখবা, অর্থাৎ নর্মাল ভাগের মতো না, ভাগ করে ফলটি নিচে লিখবা, পরে আবার একে আরেকবার ভাগ দেবে। তো যেমন 2 দিয়ে 18কে ভাগ দেওয়ার পরে ভাগফল হবে 9, 9 নিচে লিখছি। তারপর আবার 9কে 3 দিয়ে ভাগ করলে মিলে, এখন আর 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করলে মিলে। তো 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 লিখলাম এখানে। তারপর 3কে আবার 3 দিয়ে ভাগ করা যায়, ভাগফল হয় 1, 1 লিখলাম নিচে। মনে রাখবা কোনো বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে মিলবে না। তাহলে ভাঙার পরে কি করব? ভাঙার পরে 18কে ভাঙে আমরা এই সংখ্যাগুলো পেলাম, 1 পেলাম, 3 পেলাম, 2 পেলাম, তারপর ভিতরে আছে কি 9 আছে, 18 আছে, অর্থাৎ এখানে যত সংখ্যা আছে সবগুলোই 18-এর গুণনীয়ক হবে। এছাড়াও কোনো দুটি সংখ্যা গুণ দিয়ে যদি নতুন আরেকটি সংখ্যা হয় যেগুলো এখানে নাই, অথবা কোনো 3টি সংখ্যা গুণ দিয়েও যদি নতুন আরেকটি সংখ্যা বানানো যায়, অর্থাৎ যে সংখ্যাটি এখানে নাই সেই সংখ্যাগুলো 18-এর গুণনীয়ক হবে। বা যে সংখ্যাকে ভাঙো, হ্যাঁ, ভাঙার পরে যে সংখ্যাগুলো পাবে সেগুলো তো সবগুলোই হবে গুণনীয়ক। তারপরে আবার নতুন করে কোনো দুটি সংখ্যা গুণ দিয়ে যদি আরেকটি সংখ্যা পাওয়া যায় নতুন, হ্যাঁ, সেটিও হবে গুণনীয়ক। তাহলে দেখো আমরা ছোট থেকে নেওয়া শুরু করলাম, 18-এর গুণনীয়কগুলো লিখলাম। তাহলে 18-এর সকল গুণনীয়কগুলো হলো, নিলাম আমরা 1, তারপর 1-এর পরে আছে 2, নিলাম আমরা 2, তারপর 3 ছিল 3 নিলাম, অর্থাৎ এবার আমাদের দেখতে সুবিধা হবে। অর্থাৎ আমরা এখানে 1 নিলাম, তারপর 2 আছে 2 নিলাম, তারপর 3 আছে 3 নিলাম, হ্যাঁ, তারপর 1 2 3-এর পরে দেখা গেছে আমাদের এখানে আছে 9। তো আমরা দেখি এর আগে আর কোনো সংখ্যা বানানো যায় কিনা গুণ দিয়ে। এবার 2 আর 3 গুণ দিলে 3 দুগুণে 6, 6 বানানো যায়, তাহলে 6 ও 18-এর গুণনীয়ক হবে, লিখলাম 6। তারপর 6-এর পরে এখানে কি সংখ্যা আছে 9, 6 থেকে 9-এর ভিতরে আর কোনো সংখ্যা বানানো যাবে না গুণ দিয়ে, হ্যাঁ, যেমন 3 3-কে 9, 9 তো আছেই। তারপর 6-এর পরে 7 8 বানানো যাবে না, তাই 9 নিয়ে নিলাম। 9 নেওয়ার পরে সরাসরি 18 নিয়ে নিলাম, কারণ তোমরা এখানে একটি টিপস মনে রাখবা বা কৌশল অবলম্বন করবা, সেটি হচ্ছে যখন গুণনীয়ক নেওয়ার সময় যে সংখ্যাটির গুণনীয়ক নেবা সেই সংখ্যাটির অর্ধেক, মানে অর্ধেক সংখ্যাটি যখন চলে যাবে তখন আর কোনো গুণনীয়ক হবে না, পরবর্তীতে সংখ্যাটি নিজেই চলে যাবে। যেমন আমরা যখন 9 নিলাম, 9-এর পরে আর কোনো গুণ দেওয়ার চেষ্টা করলাম না, আর কোনো গুণনীয়ক বানানোরও চেষ্টা করলাম না, কারণ 9 হচ্ছে 18-এর অর্ধেক। তারপর সরাসরি 18 নিয়ে নিলাম। এই পুরো অংশটাই রাফ, এই পুরো অংশটাই রাফ, এটা তোমার উত্তরে দিতে হবে না, এটি শুধু আমি বোঝানোর জন্য লিখেছি। তোমার শুধু উত্তরে এতটুকু লিখলেই হবে। 18-এর মৌলিক গুণনীয়ক হলো 2 ও 3। এবার 18-এর মৌলিক গুণনীয়ক 2 ও 3 লিখলাম কেন? 18-এর গুণনীয়ক তো অনেকগুলো পেলাম, এই যে অনেকগুলো গুণনীয়ক পেলাম এগুলো হচ্ছে 18-এর সকল গুণনীয়ক। এই 18-এর সকল গুণনীয়কের মধ্যে যে গুণনীয়কগুলো মৌলিক সংখ্যা সেগুলো 18-এর মৌলিক গুণনীয়ক। তাহলে 1 মৌলিক না, যৌগিক না, 1 যাবে না, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, আর বাকিগুলো মৌলিক সংখ্যা 9, অর্থাৎ 6 9 18 এগুলো মৌলিক সংখ্যা 9, কারণ এগুলোর 2টির বেশি গুণনীয়ক আছে। যেমন 6-কে 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 9-কে 3 দিয়ে ভাগ করা যাবে, তারপর 18-কে 2 দিয়ে 3 দিয়ে 6 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে এই সংখ্যাটি মৌলিক। যেমন 2 ও 3-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, 1 আর সংখ্যা নিজে ছাড়া। তাহলে 18-এর সকল গুণনীয়কগুলো হলো এগুলো, এবং এই সকল গুণনীয়কগুলোর মধ্যে 18-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 ও 3। তাই আমরা উত্তরে লিখলাম 18-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 ও 3। আশা করি সমস্যাটি বুঝতে পেরেছ। তারপর আসো
3 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথমে একসাথে ছাড়ার পর 3টি কোম্পানির বাস ন্যূনতম কত মিনিট পর পুনরায় একত্রে বা একসাথে ছাড়বে। তাহলে তোমরা নিশ্চয়ই উদ্দীপকে দেখতে পাইছিলা 3টি কোম্পানির বাস, একটা 12 মিনিট পর পর ছাড়ে, আরেকটা 15 মিনিট পর পর ছাড়ে, আরেকটা 18 মিনিট পর পর ছাড়ে। এবার ঘনঙে প্রশ্ন করা হয়েছে 3টা কোম্পানির বাস ধরো সকালে কোনো এক সময় একসাথে ছাড়ছে, তারপর তো আরেকবার একটা কোম্পানি ছাড়বে 12 মিনিট পরে, আরেকটা ছাড়বে 15 মিনিট পরে, আরেকটা 18 মিনিট পরে। তাহলে কোনো না কোনো একটি সময় আসবে যখন আবার 3টি বাস পুনরায় ছাড়ার সময়টি একরকম হয়ে যাবে। অর্থাৎ শুরুতে একসাথে ছাড়ার পরে তারপর সময়গুলো ব্যতিক্রম হবে, মানে এক একটা ছাড়ার সময় এক এক রকম হবে। কিন্তু এভাবে ছাড়তে ছাড়তে দিনের কোনো একটি সময় আইসা আবার 3টা বাস ছাড়ার সময় একরকম হয়ে যাবে, অর্থাৎ একই সময়ে 3টা বাস ছাড়ার আবার সুযোগ হয়ে যাবে। তো সেই সময়টি আমরা কিভাবে বের করব? এর কৌশল হচ্ছে, যদি এরকম কোনো অঙ্ক থাকে, অঙ্কটির মধ্যে ন্যূনতম কথাটি লেখা থাকবে, অথবা সবচেয়ে কম সময়, অথবা ক্ষুদ্রতম, হ্যাঁ, এরকম ছোট জাতীয় একটি কথা লেখা থাকবে। যদি নাও লেখা থাকে তাহলে সেটি পরোক্ষভাবে লেখা থাকবে, সেটি আমি বুঝিয়ে দেবো যেখানে না লেখা থাকে। তো এরকম এই লসাগু গসাগু এর অধ্যায়টির মধ্যে, অর্থাৎ গুণনীয়ক গুণিতকের অধ্যায়গুলোর মধ্যে যদি এরকম অঙ্ক থাকে তাহলে তোমরা দেখবা যে এটি একটা সময়টা কম বলা হয়েছে না বেশি বলা হয়েছে। যদি কম সময়ের কথা বলা হয়, যেমন ন্যূনতম, সবচেয়ে কম, ক্ষুদ্রতম, সবচাইতে ছোট, এরকম ছোট জাতীয় কোনো কিছু বলা হয় তাহলে লসাগু হবে। আর যদি বড় জাতীয় কোনো কিছু বলা হয়, যেমন সর্বাধিক, সবচেয়ে বেশি, বৃহত্তম, এরকম কোনো কথা বলা হয় তাহলে অঙ্কটি হবে গসাগু। মনে রাখবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হয় গসাগু হবে অথবা লসাগু হবে। কীভাবে বুঝবা লসাগু হবে না গসাগু হবে? এর কৌশল হচ্ছে, যদি বড় জাতীয় কোনো কিছু বলে তাহলে গসাগু, ছোট জাতীয় কোনো লেখা থাকলে লসাগু। যেমন এই অঙ্কটির মধ্যে লেখা আছে ন্যূনতম, মানে সবচাইতে কম সময়ে, আর পরবর্তী অঙ্কটির মধ্যে লেখা আছে এগুলো তিনি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে পারবেন। অর্থাৎ এখানে লেখা আছে সর্বাধিক, মানে সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি কথা লেখা আছে এখানে, মানে বড় জাতীয় লেখা আছে, তাহলে এটা হবে গসাগু। আর এখানে লেখা আছে ন্যূনতম, অর্থাৎ সবচাইতে কম, এটি হবে লসাগু। এবার প্রশ্ন হলো, কম হলে লসাগু আর বেশি হলে গসাগু, এটি কেন? কারণ তোমরা দেখো যে লসাগুর মিনিংসটি হচ্ছে, লসাগুর যে ল আছে, ল এর মিনিংস হচ্ছে লঘিষ্ঠ। আর গসাগুর মধ্যে যে ঘ আছে, গসাগু লিখতে প্রথমে ঘ লিখতে হয়। তো গসাগুর মধ্যে যে গ আছে সেটির মিনিংস হচ্ছে গরিষ্ঠ। অর্থাৎ লসাগু এর ল এর সম্পূর্ণ রূপটি হচ্ছে লঘিষ্ঠ, আর গসাগু এর গ এর সম্পূর্ণ রূপটি হচ্ছে গরিষ্ঠ। এবার এই লসাগু এর ল এর লঘিষ্ঠ মানে ছোট, আর গসাগু এর ঘ এর গরিষ্ঠ মানে বড়। তাই বড় হইলে গসাগু আর লসাগু ছোট হইলে লসাগু। অর্থাৎ লসাগু নিজেই নির্দেশ করে যে সে ছোট, অর্থাৎ লঘিষ্ঠ, আর গসাগু নিজেই নির্দেশ করে সে বড়, অর্থাৎ গরিষ্ঠ। তাই বড় হইলে গসাগু, ছোট হইলে লসাগু। মনে রাখার সুবিধার্থে এই কৌশলগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্তে রাখবে। তাহলে এই অঙ্কটি কী হবে? লসাগু, অর্থাৎ ন্যূনতম কত সময় পর বাস 3টি একত্রে ছাড়বে, সেটি হচ্ছে কি লসাগু করে যে সময়টা পাবো, অর্থাৎ এই সংখ্যাগুলোর লসাগু করে, অর্থাৎ এই 12, 15 ও 18 এর লসাগু করে যত পাবো তত সময় পরে বাস 3টি আবার একত্রে ছাড়বে। তাহলে এর সমাধানে যাই। সমাধান, গণনের সমাধান। গণনের সমাধানটি এরকম, 12, 15, 18 এর গসাগু তত মিনিট পর, এখানে পরও দিতে পারো, তত মিনিট পর বাস 3টি পুনরায় একত্রে ছাড়বে বা একসাথে ছাড়বে। অর্থাৎ এই 3টি সংখ্যার লসাগু যত হবে তত মিনিট পর বাস 3টি আবার একসাথেই ছাড়বে। তো এই 3টি সংখ্যার লসাগু আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করে নিলাম। এই যে এই লসাগুর পদ্ধতিটি তোমরা নিশ্চয়ই জানো। প্রথমে
2 দিয়ে ভাগ করলাম। লসাগুটি আমি আর বোঝালাম না, তোমরা লসাগুটি নিশ্চয়ই বুঝো। লসাগুর ক্ষেত্রে কি হয়, এভাবে ভাঙার পরে এই পাশের এবং সব শেষের নিচের সংখ্যাগুলো সবগুলো গুণ দিয়ে যত হয় ততই হয় লসাগু। তো আমি লিখলাম সুতরাং 12, 15 ও 18 এর লসাগু সমান 2 গুণ 3 এই 3, তারপর গুণ 2, অর্থাৎ আমরা এই সাইডের 2টা নিলাম 2 ও 3, তারপর এই নিচে আছে 3টা, নিচের 3টাও নিলাম। এই সবগুলো গুণ দেওয়ার পরে যত হবে ততই হবে লসাগু। তো সবগুলো গুণ দেওয়ার পরে হয়েছে 180। তুমি ইচ্ছে করলে দুইটা গুণ করতে পারবা, 2টা গুণ দিয়ে নিচে, তারপর আবার 2টা গুণ দিয়ে নিচে, এভাবে তুমি ভেঙেও গুণ করতে পারবা। তো আমি সবগুলো একসাথে গুণ করে ফেললাম, হলো 180। সুতরাং 3টি কোম্পানির বাস ন্যূনতম 180 মিনিট পর পুনরায় একসাথে ছাড়বে। তোমার যদি ইচ্ছে হয় এখানে লিখতে পারবে 180 বা 3 ঘন্টা পর। 180 বা 3 ঘন্টা পর, 180 বা 3 ঘন্টা পর 180 মিনিট, 180 মিনিট বা 3 ঘন্টা পর বাস 3টি পুনরায় একসাথে ছাড়বে। মানে 180 মিনিট হচ্ছে 3 ঘন্টা। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আসো চতুর্থ অঙ্কটিতে যাই। সর্বশেষ অঙ্কটি বলা হয়েছে এরকম, একজন শিক্ষক 10টি আম, 20টি কমলা ও 30টি লিচু কিনলেন। এগুলো তিনি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে অর্থাৎ এখানে লেখা আছে একজন শিক্ষার্থী 10টি আম কিনছেন, 20টি কমলা কিনছেন ও 30টি লিচু কিনলেন। এগুলো তিনি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন। অর্থাৎ তিনি এগুলো কিনে তারপর চিন্তা করছে যে আমি কিছু শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিব। অর্থাৎ আমও সমান করে দিবে, মানে আম প্রত্যেক শিক্ষার্থীকে একই পরিমাণ করে দিবে, কমলাও প্রত্যেক শিক্ষার্থীকে একই পরিমাণ করে দিবে, লিচুও প্রত্যেক শিক্ষার্থীকে একই পরিমাণ করে দিবে। অর্থাৎ আম যদি একজনকে 2টি দেয়, অপরজনকে 2টি, পরের জনকেও 2টি করে দিবে। কমলা যদি 5টি করে দেয় তাহলে সকলকে 5টি করে দিবে। লিচু যদি 8টি করে দেয় তাহলে সকলকে 8টি করে দিবে, এরকম। এবার শর্ত হচ্ছে কোনো আম, কমলা, লিচু অবশিষ্ট থাকতে পারবে না, অর্থাৎ শিক্ষকের হাতে থাকতে পারবে না, এবং কোনো কিছু কেটেও দেওয়া যাবে না, কেটে বা ভেঙেও দেওয়া যাবে না। তাহলে এরকম এই 3টি জাতের ফলে সমান ভাগে যেন ভাগ করে দেওয়া যায়, এরকম কতজন শিক্ষার্থী হইলে এটা হিসাবটা মিলবে। এরকম হিসাব করতে গেলে তোমাকে অঙ্কটি যা করতে হবে সেটি হচ্ছে গসাগু। অর্থাৎ এখানে বলা হয়েছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমি আগে বলেছিলাম যে সর্বাধিক, সবচেয়ে বেশি, বৃহত্তম, এরকম বড় জাতীয় কোনো কিছু হইলে গসাগু। তাহলে আমরা গসাগু, এই 3টি সংখ্যার গসাগু করলে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে সমাধানে আমরা যাই 4 নং এর সমাধানে। 4 নং এর সমাধান, 10, 20 ও 30 এর গসাগুই হবে ফলগুলো ভাগ করে দেওয়া শিক্ষার্থীর সংখ্যা। অর্থাৎ 10, 20 ও 30 এর গসাগু যত হবে, এই ফলগুলো ভাগ করে দেওয়া শিক্ষার্থীর সংখ্যা ততই হবে। তাহলে আমরা গসাগু নির্ণয় করলাম। 10, 20 ও 30 এর গসাগু নির্ণয় করলাম। আমরা প্রথমে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা, এই পদ্ধতিতে গসাগু নির্ণয় করলে, সংক্ষিপ্ত পদ্ধতিতে, যে সংখ্যাটি দিয়ে ভাগ দিবা সংখ্যাটি সবগুলো সংখ্যার মধ্যে যেতে হবে, অর্থাৎ সবগুলো সংখ্যাকে ভাগ দিতে হবে। আর লসাগুর ক্ষেত্রে যে কোনো 2টির মধ্যে ভাগ গেলেই হবে। তাহলে এই 2 দিয়ে 3টি সংখ্যাকে ভাগ করা যায়। 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 2 দিয়ে 20কে ভাগ করলে 10, 2 দিয়ে 30কে ভাগ করলে 15। তারপর আসো আবার এই 3টি সংখ্যাকে ভাগ যায় এরকম সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে 3টি সংখ্যাকে
ভাগ করা যাবে, অর্থাৎ তিনটি সংখ্যায় মিলে যাবে। তাহলে 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 5 দিয়ে 15কে ভাগ করলে 3। তারপর এই 3টা সংখ্যা 3 জাত, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এই তিনটাকে মেলানো যাবে না 1 ছাড়া, তো 1 দিয়ে ভাগ করার কোনো দরকার নাই। তাহলে আমাদের গসাগু কত হবে? লসাগুর ক্ষেত্রে ছিল এই পাশেরগুলো এবং নিচেরগুলো সবগুলো গুণ, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এই খারাপ পাশটা, অর্থাৎ এই পাশটা নিচেরটা বাদে এই পাশের যে সংখ্যাগুলো পড়বে সেই সংখ্যাগুলো গুণ দিয়ে যত হবে ততই গসাগু। আমি আরেকবার বলতেছি, গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এই পাশের সংখ্যাগুলো গুণ দিয়ে যত হবে তত গসাগু, আর লসাগুর ক্ষেত্রে এই পাশের সংখ্যার সাথে নিচের সর্বশেষ নিচের সারির সংখ্যাগুলো গুণ দিতে হয়। তাহলে গসাগুর ক্ষেত্রে যেহেতু এই পাশের অর্থাৎ খাড়াখাড়ি সংখ্যাগুলো গুণ দিব, খাড়াখাড়ি সংখ্যা আছে 2 আর 5, তাহলে 10, 20 ও 30-এর গসাগু হলো 2 আর 5 গুণ দিলে যত তত। তাহলে 2 আর 5 গুণ দিলে কত হবে? 2 গুণ 5 সমান সমান 10। আমি চিহ্নটি গুণ বোঝালাম, 2 গুণ 5 সমান সমান 10, অর্থাৎ এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 10। তাহলে আমরা 10 জন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো ভাগ করে দিতে পারবো, অর্থাৎ শিক্ষক 10 জন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবেন। তাহলে লিখলাম, সুতরাং তিনি সর্বাধিক 10 জন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবেন। তাহলে 10 জন শিক্ষার্থীকে যদি ফলগুলো ভাগ করে দেয় তাহলে কিভাবে পাবে শিক্ষার্থীগুলো ফল? দেখো, 10 জন আম পাবে 1টি করে, 10 জনকে কমলা দিলে পাবে 2টি করে, 10 জনকে লিচু দিলে পাবে 3টি করে। তাহলে লিচুও বন্টন একেবারে মিলে গেল, আমও বন্টন করে একবারে মিলে গেল, কমলাও বন্টন করে একবারে মিলে গেল, কোনো আম কমলা কোনো কিছু অবশিষ্ট থাকবে না, কোনো সমস্যা হবে না, প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তো সবাই ভালো থাকো, কথা হবে পরবর্তী ক্লাসে, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।